আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো, এসেছি 24 এবং 25। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স প্রো এর পক্ষ থেকে একটি নতুন লাইভ সেশনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আশা করি তোমরা সবাই জানো এইচএসসি 24 এবং 25 তোমাদের জন্য কমার্স প্রো এর পক্ষ থেকে এইচএসসি অ্যাকাউন্টিং ক্লাসের আয়োজন করা হয়েছে। আজকে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর উপর ক্লাস হবে। তোমরা সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমাদের ক্লাস এখনই শুরু হবে। আর সাউন্ড থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে কমেন্টে জানাও। সাউন্ড থেকে শুরু করে সব কিছু বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটি শুরু করতেছি। আজকে হচ্ছে এইচএসসি অ্যাকাউন্টিং ক্লাস, এইচএসসি 24 এবং 25 তোমাদের জন্য এই ক্লাসের আয়োজন করা হয়েছে। আজকে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর উপর ক্লাস হবে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী। প্রথমে এটা সম্পর্কে আমাদেরকে একটা ধারণা জানতে হবে। ব্যাংক সমন্বয় বিবরণী কি? এটা একটি বিবরণী। এটা কেন করা হয় এটা জানতে হবে আমাদেরকে। একজন গ্রাহক, একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। একজন গ্রাহক যখন একটা ব্যাংকে টাকা জমা দেয় বা উত্তোলন করে, তখন গ্রাহক তার একটি নিজস্ব বইয়ে ব্যাংকের হিসাবটা রাখে, মানে তার ব্যাংকে কত টাকা জমা আছে এই হিসাবটা রাখে। গ্রাহক যে বইয়ের মধ্যে হিসাবটা রাখে সেটা হচ্ছে নগদান বই। সেটা কি? নগদান বই। আর ব্যাংক তার গ্রাহকের জন্য একটা হিসাব রাখে, যেখানে লেখা থাকে যে এই ব্যাংকে গ্রাহকের কত টাকা জমা আছে। ঠিক আছে? এখন ব্যাংক গ্রাহকের জন্য যে হিসাবটা যে বইয়ের মধ্যে রাখে সেটার নাম হচ্ছে পাস বই। সেটার নাম কি? পাস বই, অথবা এটাকে আমরা ব্যাংক বইও বলে থাকি। পাস বই। তাহলে গ্রাহক তার ব্যাংকের যে হিসাবটা যে বইয়ের মধ্যে রাখে সেটা হচ্ছে নগদান বই। আর ব্যাংক তার হিসাবটা, মানে তার গ্রাহকের হিসাবটা যে বইয়ের মধ্যে রাখে সেটা হচ্ছে পাস বই। আর গ্রাহক তার ব্যাংকের হিসাবটা যে বইয়ের মধ্যে রাখে সেটা হচ্ছে নগদান বই। এতটুকু পর্যন্ত আমরা বুঝছি। এখন গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা দিবে অবশ্যই সে নগদান বইয়ে লিখবে। আর ব্যাংক যখন গ্রাহকের থেকে টাকা জমা নিবে, ব্যাংক যখন তার গ্রাহক থেকে টাকাটা জমা নিবে তখন সে পাস বইয়ে লিখবে। এখন কিছু কিছু লেনদেনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো একটা লেনদেন নগদান বই লেখা হয়েছে কিন্তু পাস বই লেখা হয়নি, অথবা পাস বই লেখা হয়েছে নগদান বই লেখা হয়নি, যার ফলে এই নগদান বই এবং পাস বইয়ের মধ্যে গড়মিল বা পার্থক্যের সৃষ্টি হয়। গড়মিল বা পার্থক্য, এই যে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে এই যে গড়মিল বা পার্থক্যটা সৃষ্টি হয়, এই পার্থক্যটা খুঁজে বের করার জন্য আমানতকারী বা গ্রাহকের অপর নাম কি? আমানতকারী। এই যে আমানতকারী বা গ্রাহক কি করে? এই গড়মিল বা পার্থক্যগুলো খুঁজে বের করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে। এটা একটা কি? খসড়া বিবরণী। এই যে ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করে কে? আমানতকারী কে বা গ্রাহক।
কে তৈরি করে? আমানতকারী বা গ্রাহক। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে আমানতকারী বা গ্রাহক। এটা কেন তৈরি করা হয়? আমানতকারীর নগদান বই এবং ব্যাংকের পাস বইয়ের গরমিলগুলো খুঁজে বের করার জন্য। তাহলে এই বইটা তৈরি করা হয় আমানতকারীর নগদান বই এবং পাস বইয়ের গরমিলগুলো খুঁজে বের করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে। ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করে? আমানতকারী। এখন এতটুকু পর্যন্ত আমরা এটা বুঝছি। এখন ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে কে? আমানতকারী। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে আমানতকারী। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে কে? আমানতকারী। আমানতকারী। তাহলে এখন আমি একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন জুন মাস শেষে আর কি, হ্যাঁ, জুন মাসের শেষে গ্রাহক যখন তার ব্যাংকে আসছে, তার ব্যাংক হচ্ছে জনতা ব্যাংক। কি ব্যাংক? জনতা ব্যাংক। এখন জুন মাসের শেষে যখন গ্রাহক তার ব্যাংকে জনতা ব্যাংকে আসছে, তখন জনতা ব্যাংক থেকে তার ব্যাংকে কত টাকা জমা আছে সেটা জানতে চাইছে। এখন ব্যাংক বলছে তার অ্যাকাউন্টে 10,000 টাকা জমা আছে। এখন গ্রাহক তার নগদান বইয়ে দেখতেছে ব্যাংকে জমা আছে 12,000 টাকা। এখন 2,000 টাকা গরমিল, নগদান বইয়ে 2,000 টাকা বেশি। এই যে 2,000 টাকা বেশি, কেন বেশি? কোন লেনদেনটা ব্যাংকে লিপিবদ্ধ করছে, নগদান বইয়ে লিপিবদ্ধ করে নাই, অথবা নগদান বইয়ে লিপিবদ্ধ করছে, ব্যাংকে বা পাস বইয়ে লিপিবদ্ধ করে নাই। এই যে গরমিলটা খুঁজে বের করার জন্য কি করে? গ্রাহক মানে আমানতকারী এই ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করে। এখন এতটুকু পর্যন্ত আমরা বুঝছি যে এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীর বেসিক ধারণা। এখন ব্যাংক সমন্বয় বিবরণী 2 ধাপে করা যায়। কয় ধাপে? 2 ধাপে। আমরা একটু ভালো করে দেখব। ব্যাংক সমন্বয় বিবরণী 2 ধাপে করা যায়। একটা হচ্ছে হ্যাঁ, আমরা এখন দেখব ব্যাংক সমন্বয় বিবরণী 2 ধাপে করা যায়। একটা হচ্ছে একক জের পদ্ধতি, আরেকটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। ঠিক আছে, একটা হচ্ছে একক জের পদ্ধতি, আরেকটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। এখন আমরা এমন একটা সূত্র শিখব বা টেকনিক শিখব, যে টেকনিকে আমরা একক জের দিলেও পারবো, দ্বৈত জের দিলেও পারবো। তাহলে আমাদের পরীক্ষায় 2 ধরনের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বলতে পারে। একটা হচ্ছে একক জের, একটা হচ্ছে দ্বৈত জের। এখন আমরা টেকনিকটা কি সেটা জানবো। এই যে ব্যাংক সমন্বয় বিবরণী একটা গুরুত্বপূর্ণ করা টেকনিক আছে। আমাদেরকে কিছু কিওয়ার্ড মনে রাখতে হবে। কি বলছি? কিওয়ার্ড। আমাদেরকে কিছু কিওয়ার্ড মনে রাখতে হবে। এই কিওয়ার্ডগুলো যদি আমরা পারি, তাহলে আমরা খুব সহজে ব্যাংক সমন্বয় ম্যাথটা করতে পারবো। 1 নাম্বার কিওয়ার্ডটা কি? চার্জ। কোনো কিছু চার্জ বললে সেটা ব্যয়। আমরা জানি যখন আমাদের ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হয় তখন তাকে চার্জ বলে। তাহলে ব্যাংক থেকে যেহেতু টাকাটা
কেটে নেওয়া হচ্ছে, ব্যাংকের টাকা কমে যাচ্ছে, তাই এটা ব্যয়। মঞ্জুর, মঞ্জুর সাধারণত কী করে? সুদ বা কমিশন মঞ্জুর করে। তাহলে সুদ বা কমিশন যখন মঞ্জুর করবে তাহলে এটা আয়। এটা কি? আয়, কারণ আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। পরিশোধ, চেক পরিশোধ, পাওনাদারের বিল পরিশোধ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পরিশোধ, তখন আমার ব্যাংকের টাকা চলে যাবে, সেটা ব্যয়। আদায়, যদি দেনাদার থেকে ব্যাংক আদায় করে নে, অথবা একটি দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিলে, তাহলে সেটা আয়, আমার টাকা বাড়বে। আদায় বললে আয়, আর পরিশোধ বললে ব্যয়, এগুলো কিছুটা আমরা জানি। আর চার্জ বললে ব্যয়, মঞ্জুর বললে আয়। আস্তে আস্তে আমরা এটা বুঝতে পারবো যখন আমরা ম্যাথ সলভ করব। জমাকৃত চেক প্রত্যাখ্যান, আমি ব্যাংকের চেক জমা দিছি, আমি যখন ব্যাংকে স্বাভাবিকভাবে চেকটা জমা দিব, ওটা আমার জন্য আয়, কারণ ওটা আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। কিন্তু যখন সেটা ব্যাংক প্রত্যাখ্যান করে দিবে, সেটা আমাদের ব্যয়, কারণ ওটা আমার ব্যাংকের টাকাটা কী হবে না? বৃদ্ধি পাবে না। জমাকৃত চেক, আমি একটা চেক জমা দিছি কিন্তু এখনও আদায় হয়নি, আমার জন্য ব্যয়, কারণ আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে না। এবার হচ্ছে চেক কাটা হয়েছিল, কারণ চেক কখন কাটা হয়? যখন আমরা পাওনাদারকে চেক পরিশোধ করতে যাই অথবা টাকা পরিশোধ করতে যাব, তখনই তো চেকটা কাটা হবে। বা হ্যাঁ, এখন চেকটা আমি কেটে দিয়েছি, মানে আমি একটা চেক কেটে পাওনাদারকে দিছি, কিন্তু পাওনাদার সেটা ব্যাংকে এখন উপস্থাপন করে নাই, বা চেকটাকে ভাঙ্গায় নেই, বা নগদে রূপান্তর করানোকে ভাঙ্গানো বলে। তাহলে চেকটা এখনও ভাঙ্গানো বা উপস্থাপন হয়নি, এটা আমার জন্য আয়, কারণ আমার ব্যাংকের টাকা এখনও রয়ে গেছে, কমে নাই। কিন্তু যদি চেকটা যখন আমি কেটে ফেলেছি, চেকটা দিয়ে দেওয়ার পরে, মানে চেকটা যখন কেটে আমি যখন পাওনাদারকে দিব, তখন পাওনাদার যদি চেকটা উপস্থাপন করতো, তাহলে আমার জন্য ব্যয় হতো, কারণ আমার কী হতো? টাকা কমে যেত, ব্যাংকের থেকে টাকা কমে যেত, কিন্তু যেহেতু এখন কমে নাই, এটা আমার জন্য আয়। এরপরে এই চেক কাটা বা উপস্থাপন হয়নি, এটা আমার জন্য আয়। এটা কাটাটা হবে না, এখানে এটা একটু মিস্টেক হয়েছে, চেক উপস্থাপন হয়নি, চেক উপস্থাপন, এখানে কাটা না হয় ভাঙ্গানো, চেক ভাঙ্গানো বা উপস্থাপন হয়নি, এই উপরেরটার মতো, এটা হবে আয়। চেক ইস্যু করছি, আমি যখন পাওনাদারকে কোনো টাকা পরিশোধ করতে যাব, তখনই তো আমি চেকটা ইস্যু করব। আমি এখন চেকটা ইস্যু করছি, কিন্তু পাওনাদার এখন উপস্থাপন করে নাই ব্যাংকে চেকটা, তাহলে এটা আমার জন্য আয়, যেহেতু আমার টাকাটা এখনও কমে নাই। ইস্যুকৃত চেক, আমি একটা চেক ইস্যু করছি, কিন্তু ব্যাংক কর্তৃক সেটাকে প্রত্যাখ্যান করছে। আমি একটি পাওনাদারকে চেক ইস্যু করছি, কিন্তু আমার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে চেকে, তার থেকেও বেশি পরিমাণ টাকা আছে, যার কারণে ব্যাংক ওই চেকটাকে প্রত্যাখ্যান করছে। তাহলে ওইটা আমার জন্য আয়, কারণ আমার টাকাটা এখনও কমে নাই, মাইনাস যায়নি। তাহলে এই হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আমাদেরকে কী করতে হবে? মনে রাখতে হবে। জাস্ট এখানে একটা মিস্টেক আছে, এটা আমরা একটু দেখে নেব। এটা হবে চেক ভাঙানো বা উপস্থাপনা হয়নি। আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে কিওয়ার্ড আয় ব্যয় চিহ্নিত করা। আমরা যদি এই আয় ব্যয়টা চিহ্নিত করতে পারি, খুব সহজে আমরা অঙ্ক করতে পারবো, ব্যাংক সমন্বয় ম্যাথগুলো খুব সহজে করতে পারবো। এখন কীভাবে? একটু আমরা ভালো করে লক্ষ্য করি। এই যে নগদান বই অনুসারে ব্যাংক জমা, নগদান বই মানে আমানতকারী যে বইয়ে তার ব্যাংকের হিসাবটা রাখে, ওইটাই হচ্ছে নগদান বই। এই নগদান বই অনুসারে ব্যাংক জমা, অথবা পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত, একই কথা। তাহলে নগদান বই অনুসারে ব্যাংক জমা যে কথা, পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত সেম কথা। আমরা একটু এই জিনিসটা, নগদান বই অনুসারে ব্যাংক জমা, পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত, হ্যাঁ, দুটোটা সেম কথা। তো এই দুইটা থাকলে, যদি প্রশ্নে যদি নগদান বই অনুসারে ব্যাংক জমা এবং পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত, হ্যাঁ, এখানে প্রশ্নে দেওয়া আছে নগদান বই অনুসারে ব্যাংক জমা অথবা পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত 10,000, এরকম একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে। এরকম যদি দেওয়া থাকে, তখন আমরা কি করব? আয়টা যোগ করব, ব্যয়টা বিয়োগ করব। এটা কখন? একতরফা পদ্ধতিতে। এটা হচ্ছে একতরফা পদ্ধতিতে। আমি এখন একতরফা পদ্ধতি আলোচনা করতেছি।
একতরফা পদ্ধতিতে নগদায়ন বই অনুসারে ব্যাংক জমা দেওয়া থাকবে, আমাকে পাস বই অনুসারে ব্যাংক জমা নির্ণয় করতে হবে। তাহলে একতরফা পদ্ধতিতে নগদায়ন বই অনুসারে ব্যাংক জমা উদ্দীপকে দেওয়া থাকবে, আমাকে বলবে পাস বই অনুসারে ব্যাংক জমা মানে নির্ণয় করো, অথবা একতরফা পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। একতরফা পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে বললে নগদ আয় অনুসারে ব্যাংক জমা যদি দেওয়া থাকে, আয়গুলোকে যোগ করব, ব্যয়গুলোকে বিয়োগ করব, তখন আমি কি পাবো? এই যে পাস বই অনুসারে ব্যাংক জমাটা পেয়ে যাব। তাহলে একতরফা পদ্ধতিতে যদি উদ্দীপকের নগদায়ন বই অনুসারে ব্যাংক জমাটা দেওয়া থাকে, তাহলে আয় যোগ করে ব্যয় বিয়োগ করলে আমি পাস বই অনুসারে ব্যাংক জমা পেয়ে যাব। এটা হচ্ছে একতরফা পদ্ধতিতে। এখন পাস বই অনুসারে উদ্দীপকে এইটা দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া না, উদ্দীপকে দেওয়া আছে পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত, তখন আয় যোগ করে ব্যয় বিয়োগ করলে আমি নগদান বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত পাবো। যদি পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া থাকে, পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া থাকলে আয় যোগ করব, ব্যয় বিয়োগ করব, তাহলে আমি কী পাবো? নগদান বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত পেয়ে যাব। এটা হচ্ছে একতরফা পদ্ধতিতে। আর যখন পাস বই অনুসারে ব্যাংক জমা থাকবে, কি বলছি? পাস বই অনুসারে ব্যাংক জমা, পাস বই অনুসারে যদি ব্যাংক জমা দেওয়া থাকে, অথবা নগদান বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত, একই কথা। এই দুটোটার সিনোনিম একই। তো কি বলছে? পাস বই অনুসারে ব্যাংক জমা অথবা নগদান বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত, এই দুটো কথা যদি দেওয়া থাকে উদ্দীপকে, আমাকে বলছে একতরফা পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো, তাহলে আমি ব্যয় যোগ করব, আয় বিয়োগ করব। পাস বইয়ের ব্যাংক জমা দেওয়া থাকলে উল্টা, ব্যয় যোগ করব, আয় বিয়োগ করলে আমরা নগদান বই অনুসারে কী পাবো? ব্যাংক জমা পাবো। আমরা নগদান বই অনুসারে ব্যাংক জমা পাবো। আর যখন কোয়েশ্চেনে এইটা দেওয়া থাকবে, এই জিনিসটা না, নগদান বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া থাকবে, ব্যয় যোগ করবো, আয় বিয়োগ করবো, তখন আমরা পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত পাবো। কী পাবো? ব্যাংক জমা অতিরিক্ত। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝছি। এটা হচ্ছে একতরফার নিয়ম, মানে একতরফায় আমাকে নগদান বই অনুসারে ব্যাংক জমা অথবা পাস বই অনুসারে ব্যাংক জমা যে কোনো একটা দেওয়া থাকবে। নগদান বই অনুসারে ব্যাংক জমা দেওয়া থাকলে আয় যোগ ব্যয় বিয়োগ, পাস বই অনুসারে ব্যাংক জমা দেওয়া থাকলে ব্যয় যোগ আয় বিয়োগ। আর নগদান বই অনুসারে ব্যাংক জমা যে কথা, পাস বই অনুসারে ব্যাংক জমা দিত সেম কথা। পাস বই অনুসারে ব্যাংক জমা যে কথা, নগদান বই অনুসারে ব্যাংক জমা দিত সেম কথা। এতটুকু পর্যন্ত আমরা একতরফার নিয়মটা বুঝছি। এখন আমরা দুই তরফার নিয়মটা শিখব। আমরা দুই তরফার নিয়মটা শিখব। এতক্ষণ আমরা কি করছি? একতরফার নিয়মটা শিখছি। আমরা সরাসরি ম্যাথ সলভ শুরু করে দেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, যেমন আমরা একটা একতরফা ম্যাথ সমাধান করি, তাহলে খুবই সহজ হয় সবার জন্য বুঝতে। আমরা তাহলে একটা একতরফার ম্যাথ সলভ করা শুরু করি। আমরা এখানে দেখতে পাচ্ছি নগদান বই অনুসারে ব্যাংক জমা 5,000 টাকা। একটু ভালো করে খেয়াল করবো, নগদান বই অনুসারে ব্যাংক জমা 5,000 টাকা। এখন আমাকে বলছে কি, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এখন যখন বলবে শুধু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, আর যখন শুধু নগদান বই অনুসারে ব্যাংক জমা মানে একটা দেওয়া থাকবে, তার মানে এটা একতরফা, এটা একতরফার ম্যাথ। এটা আমাকে বুঝে নিতে হবে। দুতরফা ম্যাথ কীরকম হয় সেটা আমরা অবশ্যই দেখব। যখন এই যে শুধু একটা অ্যামাউন্ট দেওয়া আছে যে নগদান বই অনুসারে ব্যাংক জমা, তাহলে নগদান বই অনুসারে ব্যাংক জমা যেটা একটাই দেওয়া আছে আর ব্যাংক সমন্বয় প্রস্তুত করতে বলছে, তাহলে এটা একতরফা, এটা একতরফা। এখন আমরা বুঝতে পারছি। এরপরে আমরা এখানে
এর পরেরগুলো দেখবো, 1 নম্বরের পর থেকে দেখবো। 2 নম্বরে বলছে 3,000 টাকার একটি চেক 28 ডিসেম্বর ইস্যু করা হয়েছিল, কিন্তু চেকটি উক্ত মাসে ব্যাংকে উপস্থাপন হয়নি। ইস্যু করা হয়েছে চেক কিন্তু উপস্থাপন হয়নি, তাহলে আমার জন্য কি আয়। 2 নম্বরটা আমার জন্য আয়, কারণ চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপন হয়নি, আয়। তারপর 3 নম্বরটা আমরা একটু দেখব। 2,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। তাহলে ব্যাংক বিবরণী ক্রেডিট, এখন আমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, আমরা নগদান বইয়ে ব্যাংক হিসাবকে ডেবিট করি, আর ব্যাংক আমানতকারী হিসাবকে ক্রেডিট করে। অর্থাৎ ব্যাংকে যখন টাকা জমা দেওয়া হয়, ব্যাংক আমানতকারী হিসাবকে ক্রেডিট করবে আর আমরা ডেবিট করি। মানে ব্যাংকের ক্রেডিট মানে হচ্ছে ব্যাংক বইয়ের, মানে পাস বইয়ের আর কি। হ্যাঁ, ব্যাংকে পাস বইয়ের ক্রেডিট মানে হচ্ছে জমা, আর ডেবিট মানে উত্তোলন। এখন আমরা কোশ্চেনটা তারপর ফিরে যাই। আচ্ছা, এখন 2 নম্বরটা আয়, 3 নম্বরটা হচ্ছে কি ব্যয়। কারণ আমি আদায়ের জন্য ব্যাংকের চেক জমা দিচ্ছি, কিন্তু এখনও আদায় হয়নি, মানে ক্রেডিট করা হয়নি, মানে কি আদায় হয়নি। বিনিয়োগের সুদ, সুদ, কারণ বিনিয়োগের সুদ ব্যাংক কর্তৃক আদায় যা নগদানভুক্ত হয়নি। আচ্ছা, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ যেহেতু দিছে, মানে এটা আমার জন্য আয়, কারণ সুদ পাইছি আমি। হ্যাঁ, সুদ প্রাপ্তি আর কি। আর ব্যাংক কর্তন করছে, মানে চার্জ করলে আমরা জানি ব্যয়, আর সুদ মঞ্জুর করলে আয়। তাহলে আমরা এখানে কয়টা, 2টা আয় পাইছি আর 2টা ব্যয় পাইছি। তাহলে আমরা একটু দেখি, এই যে আমরা একটু যদি এখানে দেখি, এই যে নগদান বই অনুসারে ব্যাংক জমা 5,000 টাকা লিখছি, এটা হচ্ছে জনাব কামালের ব্যাংক সমন্বয় বিবরণী, যে সালটা দেওয়া থাকবে ওইটা দিয়ে দিব, বিবরণ টাকা। এরপরে নগদান বই অনুসারে ব্যাংক জমা 5,000 টাকা মতো আমি লিখছি। হ্যাঁ, লিখছি। লেখার পরে আমরা কি করছি, এই যে 2 নম্বরটা আয়। হ্যাঁ, যেহেতু নগদান বই অনুসারে ব্যাংক জমা দেওয়া আছে, আয় যোগ হবে, 3,000 টাকা যোগ হয়েছে। তারপর বিনিয়োগের সুদ 200 টাকা আয় যোগ হয়েছে, 3,200 টাকা যোগ হয়েছে। যোগ হওয়ার পরে এই যে 3 নম্বরটা ব্যয় বিয়োগ হয়েছে, আর 5 নম্বরটা ব্যয় সেটা বিয়োগ হয়েছে। তাহলে আমরা মোটামুটি ম্যাথটা বুঝতে পারছি। তাহলে এই দুটোটা যোগ বিয়োগ হয়েছে, লাস্টে যেটা পাইছে সেটা কি ব্যাংক বিবরণী বা পাস বই অনুসারে ব্যাংক জমা, ব্যাংক হিসাবের উদ্বৃত্ত। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার আনসার একতরফা পদ্ধতিতে। এবার আমরা দুতরফা পদ্ধতিতে ম্যাথগুলো, আগে দুতরফার নিয়মটা দেখব, তারপর ম্যাথটা শিখব। এখন দুতরফা হচ্ছে আমার কিন্তু প্রশ্নে 2টা অ্যামাউন্ট দেওয়া থাকবে। একটা কি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, মানে পাস বই অনুসারে ব্যাংক জমা এবং নগদান বই অনুসারে ব্যাংক জমা, এরকম 2টা অ্যামাউন্ট দেওয়া থাকবে। যেমন এই যে এটা উদাহরণটা আমরা দেখি, এখানে নগদান বই অনুসারে ব্যাংক জমা 22,000 টাকা, এবং ব্যাংক বিবরণী বা পাস বই আর কি, পাস বইয়ের অপর নাম ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা 20,000 টাকা। তাহলে এখানে 2টা অ্যামাউন্ট দেওয়া আছে। এখন আমাকে বলছে কি
ব্যাংক সমবায় তৈরি করো। তাহলে যেহেতু দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে, হ্যাঁ, তাহলে আমাকে এটা দ্বৈতজের পদ্ধতিতে ব্যাংক সমবায় তৈরি করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো আলফা লিমিটেডের ব্যাংক সমবায় বিবরণ টাকা। তো আচ্ছা, এবার আমরা এখানের গড় মিলের কারণগুলো খুঁজে পাওয়া গেলে এগুলো একটু দেখি। আচ্ছা, দুইতরফা পদ্ধতিতে ম্যাথ করার সময় একটা সহজ টেকনিক আছে। ওই সহজ টেকনিকটা কি? ওই যে আয় ব্যয় কীভাবে আমরা বলি। যেমন এখানে বলছে 10,000 টাকার একটি প্রাপ্ত চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক আদায় করা হয়নি। আচ্ছা, আদায়টা করে নাই কে? ব্যাংক। আদায়টা ব্যাংক করে নাই। এখন আমি চেক জমা দিছি, আমার জন্য আয় হওয়ার কথা ছিল, যেহেতু আদায় হয় নাই, এটা কি? ব্যয়। তাহলে 10,000 টাকার যে প্রাপ্ত চেক, হ্যাঁ, যেটা যে আদায় হয়নি, সেটা আমার জন্য কি? আচ্ছা, আমরা এই কারণে একটু দেখব। দ্বৈতজের পদ্ধতিতে একটা সূত্র আছে। হ্যাঁ, দ্বৈতজের পদ্ধতিতে যখন আমরা ম্যাথ করতে যাব, তখন আমাদেরকে একটা সূত্র প্রয়োগ করতে হবে। বিবরণ টাকা। এটা তো আমরা বুঝছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে আমরা একটু কিছুক্ষণ পর যুক্ত হচ্ছি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লাইট থেকে চলে যাওয়ার জন্য দুঃখিত। আশা করি সব কিছু ক্লিয়ার আছে এবং সব কিছু স্পষ্ট শোনা যাচ্ছে। আশা করি সব কিছু ক্লিয়ার আছে এবং সব কিছু স্পষ্ট শোনা যাচ্ছে। আমরা তাহলে আবার শুরু করি। এখন হচ্ছে দুতরফা পদ্ধতি। আমরা আসলে এখানেই ছিলাম। আচ্ছা, আমাদেরকে এটা এইভাবে করতে হবে না। আচ্ছা, একটু আমরা ওয়েট করব, একটু 2 মিনিট আমরা ওয়েট করব। আমরা একটু 2 মিনিট ওয়েট করব। এই তো আমাদের একটু এটা রোটেট সমস্যা হয়ে গেছিলো, এই জন্য। আচ্ছা, তাহলে আমরা আবার ক্লাসে ফিরে যাই। আচ্ছা, আমার আওয়াজ থেকে শুরু করে আশা করি সব কিছু ক্লিয়ার আছে এবং সব কিছু স্পষ্ট শোনা যাচ্ছে। আশা করি সব কিছু শোনা যাচ্ছে এবং সব কিছু ক্লিয়ার আছে। তাহলে এখন আমরা দুতরফা পদ্ধতির নিয়মটা দেখব। দুতরফা পদ্ধতিতে একটু নিয়মটা অন্যরকম, এই জিনিসটা একটু আমাদেরকে দেখতে হবে। দুতরফা পদ্ধতি কি বললাম? দুতরফা পদ্ধতির নিয়মটা একটু অন্যরকম, আমাদেরকে এটা দেখতে হবে যে দুতরফা পদ্ধতি ব্যাংক সমন্বয় কীভাবে তৈরি করে। এই যে দুতরফা পদ্ধতির ব্যাংক সমন্বয় তৈরি করার সময় আমরা পাস বই অনুসারে ব্যাংক জমা যদি দেওয়া থাকে, এর সাথে আমরা এই যে পরিবহনাধীন বা ট্রানজিটে জমা যোগ করব। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এটাকে বলা হয় পরিবহনাধীন বা ট্রানজিটে জমা। এটার একটা সিনোনিম আর কি। তাহলে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এটা কি করব? যোগ করব। কোথায়? পাস বই অনুসারে ব্যাংক জমার সাথে যোগ করব। বিয়োগ করব কি? অপরিশোধিত বা বকেয়া চেক, মানে কি ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি। কি বললাম? ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি। তাহলে ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি মানে হচ্ছে অপরিশোধিত বা বকেয়া চেক। তাহলে ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, এটার অর্থ হচ্ছে অপরিশোধিত বা বকেয়া চেক। ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন হয়নি, এটার অর্থ অপরিশোধিত বা বকেয়া চেক। এটা কি করব? বিয়োগ করব। তাহলে আমার দ্বৈত জের পদ্ধতিতে যখন ব্যাংক সমন্বয় তৈরি করতে বলবে, তখন আমার দুইটা অ্যামাউন্ট দেওয়া থাকবে। হ্যাঁ, আমরা কোশ্চেনে গেলে কিছুক্ষণ একটা ধারণা পাবো। একটা হচ্ছে পাস বই অনুসারে ব্যাংক জমা, আর একটা হচ্ছে নগদ বই অনুসারে ব্যাংক জমা। পাস বই অনুসারে ব্যাংক জমা যেটা থাকবে ওইটার সাথে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি, এটা যোগ করব। হ্যাঁ, আর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এটা বিয়োগ করব। এরপরে যদি দেওয়া থাকে যে ব্যাংক আদায়ের জন্য জমাকৃত চেক দেন আদায় করতে সরাসরি আদায় হয়েছে ৩,২০০ টাকা, কিন্তু ব্যাংক লিপিবদ্ধ করছে ৩,০০০ টাকা, তাহলে ২০০ টাকা কম লিপিবদ্ধ করছে, সেটা যোগ করবো স্বাভাবিকভাবে। আর যদি বেশি লাগে সেটা বিয়োগ করবো। এটা আমরা পারবো। মানে কীরকম বলি, পাস বই অনুসারে ব্যাংক জমা, এটার সাথে কি কি যোগ হবে? যোগ হবে কি? আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি,
যাকে বলে পরিবহনাধীন বা ট্রানজিটে জমা। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি বা পরিবহনাধীন বা ট্রানজিটে জমা, হ্যাঁ, এটার একটা সিনোনিম, এটা যোগ করব। আর ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি, সিনোনিম কি? অপরিশোধিত বা বকেয়া চেক। মানে ইস্যু করছি চেকটা, এখনও তো পরিশোধ করি নাই, কারণ উপস্থাপন না হলে পরিশোধ কেন করবো? তাহলে বকেয়া চেক, এই জন্য এটাকে বলে বকেয়া চেক। তাহলে এটা বিয়োগ করব। এরপরে ব্যাংক যদি কোনো একটা লেনদেন লিপিবদ্ধ করতে বেশি লেখে তাহলে বিয়োগ করব, আর কম লিখলে যোগ করব। এটা তো আমরা স্বাভাবিকভাবে জানি। তাহলে এগুলো কি করব? এখানের সাথে যোগ বিয়োগ করব। আর নগদান বই অনুসারে ব্যাংক জমা দেখত, ব্যাংক জমা, নগদান বই অনুসারে ব্যাংক জমার সাথে আমরা কি করব? ক্রেডিট মেমোরান্ডাম যোগ করব, ডেবিট মেমোরান্ডাম বিয়োগ করব। ক্রেডিট মেমোরান্ডাম কি, ডেবিট মেমোরান্ডাম কি, এটা আমাকে জানতে হবে। আমার সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন অনেক সময় আসে, ঠিক আছে? এই অধ্যায়ের ক নাম্বার প্রশ্নগুলো আসে যে রাফাত মানে একটা ধরো আলিফ কোম্পানি, হ্যাঁ, আলিফ কোম্পানির ডেবিট মেমোরান্ডাম কত, ক্রেডিট মেমোরান্ডাম কত, এটা আমাকে ক নাম্বার প্রশ্নে কিন্তু আসে। তা আমাকে জানতে হবে ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম কি। ক্রেডিট মেমোরান্ডাম হলো যে যে লেনদেনসমূহের কারণে, হ্যাঁ, যে লেনদেনসমূহের কারণে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। কি বলছি? যে লেনদেনসমূহের কারণে ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, মানে আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, যে অ্যামাউন্টের কারণে আমার ব্যাংক ব্যালেন্সটা বৃদ্ধি পাবে, নগদান বইয়ে কিন্তু লিপিবদ্ধ করা হয় নাই, সেগুলো হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। আর যে লেনদেনসমূহের কারণে ব্যাংকের টাকা মানে ব্যাংক ব্যালেন্সের টাকা হ্রাস পাবে, কী পাবে? হ্রাস পাবে। এবং যেগুলো নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয়নি সেগুলো হচ্ছে কি? বাদ যাবে। সেগুলো কি? যেমন ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, সেটা কিন্তু নগদান বইয়ে লেখা হয়নি, লেখা থাকে পাশে, অনেক সময় লেখা থাকে যে ব্যাংক সুদ মঞ্জুর করলো, যা নগদান বইয়ে লেখা হয়নি। তার মানে ব্যাংক সুদ মঞ্জুর করছে, আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। ব্যাংক কমিশন ধার্য করছে, আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় করছে, আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। এই ইয়েগুলো করলে সেগুলো হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম, এগুলো যোগ হবে। আর ডেবিট মেমোরান্ডাম কি? ব্যাংক সার্ভিস চার্জ ধার্য করছে, হ্যাঁ, এনএসএফ চেক বা হ্যাঁ প্রত্যাগত চেক, হ্যাঁ, তারপর ব্যাংক কর্তৃক পদবিলের অর্থ আদায়, এগুলো আর কি। এগুলো যেমন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, তাহলে এটা ক্রেডিট মেমোরান্ডাম, কারণ ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে, সেটা যোগ হবে। আর ব্যাংক যদি কোনো একটা পদেয় বিল পরিশোধ করে, ব্যাংকের টাকা হ্রাস পাবে, সেটা মাইনাস যাবে। তাহলে এগুলো হচ্ছে কি? যোগ বিয়োগ হবে। এবং এর পাশাপাশি যদি আমানতকারী বা গ্রাহক কোনো একটা লেনদেন লিপিবদ্ধ করার সময় কোনো একটা টাকা বেশি লিখলে কী হবে? বাদ যাবে। কম লিখলে মানে বেশি লিখলে বাদ যাবে, আর কম লিখলে যোগ হবে, এটা তো আমরা জানি। তাহলে এইভাবে করে আমরা দুতরফা পদ্ধতির ম্যাথগুলো করব। হ্যাঁ, এখন আমরা দুতরফা ম্যাথগুলো আমরা এইভাবে করে করব। আমরা একটু দেখি দুতরফা ম্যাথের একটা উদাহরণ দেখতেছি, একটু ওয়েট করতেছি। দুতরফার ম্যাথগুলো আমরা একটু প্র্যাকটিস করলে আমাদের একটা হয়ে যাবে, আন্দাজ হয়ে যাবে যে কীভাবে করতে হবে। আমি যে রুলসটা এখন দেখাইছি এটা যদি ফলো করি, দুতরফার ম্যাথ একবার ইজি হয়ে যাবে। আমরা একটা দুতরফার ম্যাথে যাই, তাহলে বুঝতে পারবো জিনিসটা। আমরা একটু এখন আমরা দুতরফার একটা ম্যাথে যাই। যেমন এই যে এখানে একটা দুতরফার ম্যাথ দিল, এই যে উদাহরণটা, এই যে আরফা লিমিটেড, এটার মাধ্যমে আমরা কি করব? ম্যাথ সলভ করে একটা ধারণা পাবো। এই যে আরফা লিমিটেড, এই যে কি আরফা লিমিটেড পেয়ে যাব। তাহলে এখানে এই যে
নগদান বই অনুসারে ব্যাংক জমা 22,000, ব্যাংক বিবরণী বা পাস বই একই কথা 20,000। তাহলে দুইটা দেওয়া আছে, আমার এটা দুতরফা বা দ্বৈত জের, সরি দুতরফা না, এটা হবে দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমরা এখন ম্যাথ করব। এই যে 10,000 টাকা, এক নম্বরটা আমরা একটু দেখব। 10,000 টাকা প্রাপ্ত চেক আদায়ের জন্য, তাহলে আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এই যে আদায়ের জন্য, আদায় হয়নি, আমরা জানি এটাকে বলে পরিবহনাধীন বা ট্রানজিটে জমা। এটা কি হবে? পাস বই অনুসারে ব্যাংক জমা বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার সাথে যোগ হবে। এই যে যোগ হয়েছে কত? 10,000 টাকা। তাহলে সূত্রের সাথে মিলছে। 2 নম্বর বলছে কি, চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক উপস্থাপন হয়নি। তাহলে ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন না হলে অপরিশোধিত বা বকেয়া চেক, এটা কি হবে? বিয়োগ হবে। এই বিয়োগ হয়েছে, ঠিক আছে, সরি নিচে হয়েছে। এতো ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন হয়নি, এই যে 8,000 টাকা বিয়োগ হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনগুলো যোগ বিয়োগ হবে। এরপর 3 নম্বরটা, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য নোট এখন আদায় হয়নি। আচ্ছা, আদায়ের জন্য ব্যাংকে আমি যখন চেক জমা দিছি আদায় হয়নি, তখন সেটা যোগ করছি। এখন প্রাপ্য নোট জমা দিচ্ছি চেকের বদলে, সেটাও আদায় হয়নি, তাহলে সেটাও কী হবে? যোগ হবে। তাহলে চেক আর প্রাপ্য নোট যাই বলুক, দুটোটা তো সেম, চেক বা প্রাপ্য নোট মানে নোট আর কি, প্রাপ্য বা পদেও থাকে, নোটের মধ্যে 2 ধরনের থাকে। তাহলে চেক বা নোট দুটোটাই সেম কথা। মানে আদায়ের জন্য ব্যাংকে আমি চেক জমা দিছি, আদায় হয়নি, পাস বই অনুসারে ব্যাংক জমার সাথে যোগ করছি। এখন আমি চেকের বদলে নোট জমা দিছি, এখন প্রাপ্য নোট জমা দিব। যখন আমি ব্যাংকে জমা দিব তাহলে এটা অবশ্যই প্রাপ্য নোট হবে। তাহলে প্রাপ্য নোট জমা দিছি, আদায় হয়নি, তাহলে এটাও যোগ করব। এই 2 নম্বরে 2,000 টাকা যোগ হয়েছে। তাহলে চেক আর প্রাপ্য নোট সেম কথা। মানে যদি বলে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত প্রাপ্য নোট আদায় হয়নি, সেটাও যোগ হবে। আর আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি, সেটাও যোগ হবে। আচ্ছা, এটা তো বুঝছি। এবার আসি 4 নম্বরে, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত এত টাকা চেক প্রত্যাঘাত হয়েছে। চেক প্রত্যাঘাত যাকে বলছিলাম এনএসএফ চেক, চেক যখন প্রত্যাঘাত করবে সেটাকে বলে এনএসএফ চেক। চেক প্রত্যাঘাত বা এনএসএফ চেক কি হয়? ডেবিট মেমোরান্ডাম। তাহলে নগদান বই অনুসারে ব্যাংক জমার সাথে কি হবে? এই যে বাদ যাবে, এই যে চেক প্রত্যাঘাত বাদ গেছে। তাহলে আমাদের সূত্রের সাথে মিলতেছে। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, সুদ মঞ্জুর করছে, এই যে নগদানভুক্ত হয়নি, তাহলে এটা কি? আয়, হ্যাঁ, সেটা কি? ডেবিট মেমোরান্ডাম যোগ হবে, সরি ক্রেডিট মেমোরান্ডাম, সেটা ক্রেডিট মেমোরান্ডাম যোগ হবে। তাহলে নগদান বই অনুসারে ব্যাংক জমা, এটার সাথে কি হয়? ক্রেডিট মেমোরান্ডাম, এই যে যোগ হয়েছে, আর ডেবিট মেমোরান্ডাম বিয়োগ হয়েছে। আর চার্জ ধার্য করছে, নগদান বই লেখা হয়নি, এটা কি? ডেবিট মেমোরান্ডাম, এই বিয়োগ হয়েছে চার্জ। শেষ। তাহলে আমাদের মোটামুটি হচ্ছে আরেকটা লেনদেন এখানে রয়ে গেছে, যে খরিদ্দার কর্তৃক ব্যাংকে জমা, দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিচ্ছে, নগদান বই লেখা হয়নি, তাহলে সেটা কি? ক্রেডিট মেমোরান্ডাম কি হবে? যোগ হবে, যোগ হয়েছে। তাহলে আমরা ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডামটা একটু আশা করি বুঝতে পারছি, তাও আমি আরেকবার একটু এটাকে রিভিউ দিচ্ছি। ক্রেডিট মেমোরান্ডাম মানে যে লেনদেনগুলোর দ্বারা ব্যাংকে টাকা যোগ হবে সেগুলো ক্রেডিট মেমোরান্ডাম, আর যেগুলোর দ্বারা ব্যাংকে টাকা হ্রাস পাবে সেটা ডেবিট মেমোরান্ডাম। ক্রেডিট মেমোরান্ডাম কি? ব্যাংক সুদ, হ্যাঁ, কমিশন অথবা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। আমরা একটু এটা অবশ্যই এখানে শিটের মধ্যে আছে, আমরা একটু দেখতেছি, আমরা এই জিনিসগুলো একটু দেখব যে ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডামগুলো কী, কারণ এটা সম্পর্কে আমাদের জানতে হবে। অবশ্যই জানতে হবে ডেবিট মেমোরান্ডাম
আচ্ছা, এখানে নাই, আমরা একটু জেনে নিব। হ্যাঁ, তাহলে ডেবিট মেমোরান্ডাম এবং ক্রেডিট মেমোরান্ডাম হচ্ছে যেগুলো তো আমরা একটু দেখব। এই যে ডেবিট মেমোরান্ডাম আর ক্রেডিট মেমোরান্ডাম। তাহলে ডেবিট মেমোরান্ডাম আর ক্রেডিট মেমোরান্ডামের মধ্যে আমরা প্রথমে ক্রেডিটটা দেখব। ক্রেডিট মেমোরান্ডাম কি? যেগুলো দ্বারা ব্যাংকে ব্যালেন্স, মানে আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, যে লেনদেনগুলোর দ্বারা আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সেগুলো কি? সেগুলো হচ্ছে হ্যাঁ, যেগুলোর দ্বারা আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে সেগুলো কি? সেগুলো হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। কি কি? ব্যাংক সুদ। হ্যাঁ, আমি অনেক চারটা দিয়ে দিব আজকে। ব্যাংক সুদ, ব্যাংক কমিশন, ঠিক আছে, ব্যাংক কমিশন, অথবা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিলে, এগুলো হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম। আর ডেবিট মেমোরান্ডাম কি? যেগুলো দ্বারা আমার ব্যাংক ব্যালেন্স হ্রাস পাবে, ব্যাংক চার্জ, তারপর পদেয় বিল পরিশোধ, এনএসএফ চেক বা প্রত্যাগত চেক। আর এখানে আরেকটা হতে পারে, সেটা হচ্ছে কি প্রাপ্য বিল পরিশোধ, আদায়, প্রাপ্য বিল আদায়। এইগুলো হচ্ছে ডেবিট মেমোরান্ডাম আর ক্রেডিট মেমোরান্ডাম, এখানের মধ্যে আর নাই। ঠিক আছে, এইগুলো কি কি আমরা আবার একটু দেখব। ব্যাংক চার্জ, পদেয় বিল পরিশোধ, এনএসএফ চেক, ব্যাংক সুদ, ব্যাংক কমিশন, দেনাদার করতে সরাসরি ব্যাংকে জমা, প্রাপ্য বিল আদায়। এগুলো হচ্ছে ক্রেডিট মেমোরান্ডাম আর এগুলো হচ্ছে ডেবিট মেমোরান্ডাম। তাহলে আমরা একতরফা এবং দুতরফা আশা করি ভালো করে বুঝতে পারছি। আশা করি আমরা একতরফার এবং দুতরফার ম্যাথ আমরা এই নিয়মটা দিয়ে একতরফার জন্য কি, ওই যে আয় ব্যয়, একতরফার জন্য হচ্ছে আয় ব্যয়ের করা টেকনিক। তো উপরে যাই, এই একতরফার জন্য হচ্ছে এই আয় ব্যয়ের করা টেকনিক। এটা যদি মনে রাখতে পারি আমরা একতরফা ম্যাথ খুব সহজে করতে পারবো। আর দুতরফার জন্য তো কিছুক্ষণ আগে দেখাইলাম। ওই ওই দুইটা জিনিস মনে রাখতে পারলে একতরফা এবং দুতরফা ম্যাথ খুবই সহজে আমরা একতরফা এবং দুতরফার ম্যাথগুলো করতে পারবো। একবারে খুব শর্টকাটে আমরা একতরফা এবং দুতরফা ম্যাথ করতে পারবো। আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সলভ করব, এমসিকিউ আর কি। তারপর আমরা আমাদের ক্লাসটা আজকের মতো এখানে শেষ করব। এই যে ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন হয়নি। এখন ইস্যুকৃত চেক যখন ব্যাংক উপস্থাপন হবে না, এই জিনিসটা আমরা একটু দেখবো ভালো করে। আমি চেক ইস্যু করছি, তখন আমি কিন্তু আমার ব্যাংক ব্যালেন্সকে হ্রাস করছি। অন চেকটা কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। যেহেতু চেকটা এখনো ব্যাংকে উপস্থাপন হয় নাই, ব্যাংক কিন্তু আমার ব্যাংক ব্যালেন্সকে হ্রাস করে নাই, তাহলে স্বাভাবিকভাবে ব্যাংকের টাকা বেশি আছে, নগদান বইয়ে টাকা কম আছে। তাহলে অবশ্যই নগদান বইয়ে উদ্বৃত্ত কম থাকবে এবং ব্যাংক বইয়ে উদ্বৃত্ত বেশি থাকবে। তাহলে সঠিক উত্তর 2-3। আশা করি বুঝতে পারছি এটা। এই যে ডেবিট মেমোরান্ডাম কে প্রস্তুত করে? আচ্ছা, এই জিনিসটা আমরা জানতে হবে, ডেবিট মেমোরান্ডাম কে প্রস্তুত করে? ক্রেডিট মেমোরান্ডাম ব্যাংক প্রস্তুত করে। ডেবিট মেমোরান্ডাম, ক্রেডিট মেমোরান্ডাম এগুলো ব্যাংক প্রস্তুত করে, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে?
এই যে ব্যাংক সমন্বয় বিবরণী কি একটা কি মিলকরণ বিবরণী, এটা কে প্রস্তুত করে? এটা প্রস্তুত করে আমানতকারী। ব্যাংক সমন্বয় বিবরণী কখন তৈরি করা হয়? হিসাবকালে নির্দিষ্ট তারিখে। তারপর ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? গড়মিলের কারণ নিরূপণ। এনএসএফ চেক কি? জমাকৃত চেক প্রত্যাখ্যান, এটাকেই বলে এনএসএফ চেক। তাহলে আমরা সবাই এগুলো প্র্যাকটিস করে নিব ইনশাল্লাহ। ব্যাংক সমন্বয় বিবরণীর কোশ্চেনগুলো নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমার্স প্রোয়ের পেজে নক করে জানাবে, তাহলে আমরা এই একটা ব্যাংক সমন্বয় বিবরণী সলভ ক্লাসের আয়োজন করতে পারি। হ্যাঁ, একটা প্রশ্ন সলভ করার আয়োজন করতে পারি। আশা করি সবাই এই ক্লাসের মধ্যে উপকৃত হয়েছেন। এইচএসসি 24 এবং 25 তোমাদের জন্য হচ্ছে এই ক্লাসের আয়োজন। হ্যাঁ, এইচএসসি 24ও তোমরাও এই ক্লাসটা করতে পারবা, এবং এইচএসসি 25 তোমরা তো অবশ্যই করবা। এবং এইচএসসি 24 তোমাদের জন্য কিন্তু কমার্স বইয়ের পক্ষ থেকে এইচএসসি 25 কমার্স বইয়ের পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু একটি সাজেশন রেডি করা হয়েছে। তোমরা চাইলে ওই সাজেশনটা নিতে পারো। আমাদের পেজে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে, ওই ফর্মটা ফিল আপ করলে তোমাদেরকে সাজেশনটা দেওয়া হবে। 20 দিনের একটা সাজেশন, ওটা যদি কমপ্লিট করতে পারো, হ্যাঁ 20 দিনও লাগবে না, 15 দিনে শেষ করা যাবে, তাহলে তোমার প্রস্তুতি আরও সহজ এবং সুন্দর হবে। তাহলে ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকু পর্যন্ত ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং পরবর্তী ক্লাস কি আশা করি তোমরা জানোই, তোমাদের ইংলিশ ক্লাস। এবং পরবর্তী ক্লাসটা হচ্ছে রাইট ফ্রম ভার্বের ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ, সবাই অবশ্যই ক্লাসটা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।